হ্যালো টেড স্টুডেন্ট, সবাইকে স্বাগতম আমাদের পরিবেশ বিদ্যার আরও একটি নতুন ক্লাসে। যেমনটা তোমরা জানো, আমরা পরিবেশ বিদ্যার যে লেকচার সিরিজটি শুরু করেছিলাম সেখানে অলরেডি একটা ক্লাস আমরা নিয়ে ফেলেছি এবং আজকে যে লেকচার সেটা হলো সেই লেকচার নাম্বার 2। ওকে, আর একটা কথা বলি তোমাদের, যে আগের যে লেকচার তার কন্টিনিউশনে কিন্তু আজকের এই লেকচারটি শুরু হবে আমাদের। তো আজকের লেকচারে যে বিষয়গুলি আমি তোমাদের সঙ্গে আলোচনা করে থাকবো সেগুলো হলো যে পরিবেশ, তার যে উপাদান, অর্থাৎ আমাদের এই পারিপার্শ্বিক পরিবেশ কী কী উপাদান দ্বারা গঠিত হয়েছে, এদের টাইপ কী কী রয়েছে এবং কি এই পরিবেশের টাইপস কী কী, অর্থাৎ আমাদের পরিবেশকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি। ওকে, তো আগের ক্লাসে আমরা যে বিষয়গুলি আলোচনা করেছি, যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যেহেতু সেটা ফার্স্ট ক্লাস ছিল, তো সেখানে আমরা কিন্তু পরিবেশ নিয়ে বিস্তারিতভাবে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা আলোচনা করেছিলাম যে পরিবেশ কাকে বলে, তার সংজ্ঞাটা। সেখানে আমি একটা স্পেশাল কনসার্ন তোমাদের কিন্তু দিয়েছিলাম যে এই পরিবেশের ডেফিনেশন আমরা যে ট্রেডিশনাল ডেফিনেশন দিয়ে থাকি, সেই ডেফিনেশন গিয়ে ইন্টারভিউতে বললে আমরা মার্কস কম পেতে পারি। তাই পরিবেশের আর যে মেইন ডেফিনেশন সেটা নিয়ে আমি আজকে আবারও বলবো তোমাদের। এবং তার সাথে সাথে আমি আলোচনা করেছিলাম সেখানে যে পরিবেশের উৎপত্তি কীভাবে হলো। পৃথিবীর জন্ম যখন হয় তখন তো পরিবেশ উৎপত্তি হয়নি, কারণ এটা উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড হিসেবে ছিল পৃথিবী। তারপরে পৃথিবীর কত বছর পরে গিয়ে আমাদের এই পরিবেশের উৎপত্তি হলো, এবং পরিবেশ এর যে দুটো টাইপস, একটা প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ, এই দুটো পরিবেশই বা কীভাবে উৎপন্ন হলো, তার যে সিকোয়েন্স, ধাপে 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 তারা কিভাবে পরিবেশ তৈরি করলো, সামাজিক পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ উৎপন্ন হলো আমাদের এই পৃথিবীতে, সেটা কিন্তু আমি ইন ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করছি। তার সঙ্গে আমি আলোচনা করেছি যে প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশের মধ্যে বেসিক পার্থক্যটা কী রয়েছে। ওকে, তো সেটি একটা ভীষণই গুরুত্বপূর্ণ ক্লাস হয়েছে তোমাদের জন্য। যারা টেট এক্সপিরিয়েন্স রয়েছে তো অবশ্যই সেটা আগে দেখবে এবং তারপরে এসে আমাদের এই সেকেন্ড লেকচারটাতে শুরু করবে, বা সেকেন্ড লেকচারটি তোমরা বা সেকেন্ড ক্লাসটি শুরু করবে। ওকে, তো চলে আসি যে ডেফিনেশনটা আমি বলেছিলাম আগের ভিডিও যারা তোমরা দেখোনি তারা অবশ্যই পরিবেশের ডেফিনেশনটা এখান থেকে জানতে পারবে। আমরা জানি পরিবেশ কাকে বলে, যে ডেফিনেশনটা আমরা জানি পরিবেশের, ইয়েস, পরিবেশ আমরা এভাবে পড়েছিলাম যে আমাদের চারপাশে যা কিছু রয়েছে, অর্থাৎ মানুষের চারপাশে যা কিছু রয়েছে তাই হলো পরিবেশ। সেই ডেফিনেশন বললে কিন্তু হবে না ইন্টারভিউতে গিয়ে। এবারে থেকে আমরা এই ডেফিনেশনটা ইউজ করব। ওকে, কি ডেফিনেশনটা দেখো, জীবের চারপাশে থাকা সমস্ত উপাদান যা তার জীবন দশায় প্রভাব ফেলে তাদেরকে আমরা একত্রে সেই জীবের পরিবেশ বলে থাকি। ওকে, অর্থাৎ এখানে একটা এক্সাম্পল নাও, তাহলে তোমাদের কাছে ইজি হয়ে যাবে ডেফিনেশনটা। জীবের চারপাশে মানে কোনো একটা জীবকে ধরে নাও, তুমি ধরে নিলাম আমি এখানে বাঘ, একটি বাঘের চারপাশে থাকা সমস্ত উপাদান। আমরা জানি বাঘের চারপাশে অনেক ধরনের উপাদান থাকে, সেই সমস্ত উপাদানগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সজীব উপাদান, একটা হলো সজীব উপাদান যাকে আমরা বায়োটিক বলি ইংরেজিতে, সজীব উপাদান, এবং অন্যটি হলো অজীব উপাদান। ওকে, এই সজীব এবং অজীব উপাদান কি কি রয়েছে তার চারপাশে, এই সজীব এবং অজীব উপাদানগুলো তার জীবন দশায়, অর্থাৎ বাঘটি যতদিন বেঁচে থাকবে তার জীবনে তাদের প্রভাব, সেই সজীব এবং অজীব উপাদানগুলো, তার পাশে থাকা সজীব এবং অজীব উপাদানগুলো তার জীবনে যে প্রভাব ফেলে তাকে আমরা কিন্তু বলছি তার পরিবেশ। এই প্রভাব কিন্তু আবার দু ধরনের হতে পারে, একটা নেগেটিভ প্রভাবও পড়তে পারে, আবার পজিটিভ প্রভাবও তাদের জীবনে ফেলতে পারে এই সজীব এবং অজীব উপাদানগুলো। যেমন একটা এক্সাম্পল যদি বলি, এই পরিবেশের বিভিন্ন উপাদানগুলো আমাদের উপরে কীভাবে নেগেটিভ প্রভাব ফেলে, যেমন হলো বিভিন্ন সাইক্লোন। কয়েকদিন আগে হুদহুদ, আয়লা, এইসব সাইক্লোনগুলো এসেছিলো, কিন্তু এই পরিবেশেরই উপাদান। এরা এসে আমাদের ঘর বাড়ি তছনছ, গাছপালা সব ভেঙে টেঙে নষ্ট করে দিয়েছিল, রাইট? তাহলে তারা আমাদের জীবনে কি নেগেটিভ রোল প্লে করেছিল। আবার যেমন গাছগুলো রয়েছে, প্রত্যেকটি গাছ আমাদের জীবনে কি ভীষণই পজিটিভ রোল প্লে করে। গাছ না থাকলে আমরা বেঁচে থাকতে পারতাম না, তাই কিনা? যেমন করোনা, সে আমাদের জীবনে এসে নেগেটিভ রোল প্লে করে, সে আমাদের অনেক মানুষকে মেরে ফেলেছিল। আবার অন্যান্য অণুজীব রয়েছে, যেমন হলো ইস্ট, আমরা বলি যে বেকারিতে ইউজ করে থাকি, সে আমাদের আবার পাউরুটি তৈরি করতে, কেক তৈরি করতে সাহায্য করে, রাইট? তাহলে এই পরিবেশের যে উপাদানগুলো রয়েছে, সজীব এবং অজীব উপাদানগুলো, তারা কিন্তু একটা মানুষের জীবনে বা অন্যান্য যে কোনো জীবের ক্ষেত্রে পজিটিভলিও প্রভাব ফেলতে পারে, নেগেটিভলিও প্রভাব ফেলতে পারে। তো এই পজিটিভ প্রভাব, নেগেটিভ প্রভাব এবং যেমনই হোক না কেন, তার জীবন দশায় বেঁচে থাকতে, যতদিন সেই জীবটি বেঁচে থাকবে তার উপর প্রভাব ফেলবে, তাকেই আমরা একত্রে বলছি তার পরিবেশ। হলো আজকের মূল বিষয়। আজকের এই ক্লাসটির মূল বিষয় হলো আমাদের কম্পোনেন্টস অফ
এনভায়রনমেন্ট বা এই পরিবেশ, আমাদের চারপাশে যে এই সুন্দর পরিবেশ রয়েছে, এই সুন্দর পরিবেশের সুন্দর পরিবেশ কী কী উপাদান দ্বারা গঠিত বা এই পরিবেশের মধ্যে কী কী রয়েছে, ঠিক আছে। তো এই বিষয়টি জানতে গেলে আমাদের কিন্তু বই পড়লে হবে না, অর্থাৎ বইয়ে পড়ে তুমি যতই চেষ্টা করো পরিবেশের উপাদানগুলোকে বোঝার বা পরিবেশের উপাদানগুলোকে ভাগ করার, সেটা তুমি পারবে না। তো ফর এ হোয়াইল জাস্ট কিপ ইউর বুক অ্যাসাইড অ্যান্ড কাম আউট অফ ইউর হোম। বইটাকে একটু সরিয়ে রেখে বাইরে বেরো, তাহলে তুমি তোমার চোখের সামনে যা কিছু দেখতে পাবে সেটা হলো তোমার পরিবেশের উপাদান, মানে এই যেসব উপাদানগুলো দেখতে পাবো সে নিয়ে তো আমাদের পরিবেশ। তো চলো আমিও দেখে নিই যে আমাদের এই ক্লাসরুমের বাইরে কি রয়েছে। তো ক্লাসরুমের বাইরে বেরোলেই আমি যে বিষয়গুলো দেখতে পাবো সেটা হচ্ছে যে আমি যেখানে দাঁড়িয়ে থাকবো তার নিচে মাটি রয়েছে, রাইট, দেখতে পাবো মাটি রয়েছে, দেখতে পাবো সামনে বেশ কয়েকটি গাছ রয়েছে, আরও দেখতে পাবো আমি সামনে আমাদের একটা ছোট্ট পুকুরও আছে, পুকুরের মধ্যে কি আছে, জল আছে, মাছ আছে, কচুরিপানা আছে, তাই না, জল আছে, মাছ আছে, সেখানে কচুরিপানা আছে, কচুরিপানা আছে, স্যালাড আছে, কচুরিপানা, এখানে কচুরি খাবার মনে করো না, আবার কচুরিপানা আছে। আবার শুধু পুকুরটার বললাম, এর পুকুরের পাশে আবার অনেকগুলো গাছ রয়েছে, দেখবো গাছগুলোর পাতাগুলো আবার হিলছে, অর্থাৎ তার মানে কী বলতে পারি যে বায়ুও রয়েছে সেখানে, বায়ু বা বাতাস সেও রয়েছে বলে গাছের পাতাগুলো হিলছে, একটু কম্পারেটিভলি আমাদের একটু ঠান্ডাও বেশি লাগছে বাইরে ঘরের তুলনায়। আবারও দেখবো সেখানে কী কী রয়েছে, আমাদের ক্লাসের বাইরে যদি দেখি সেখানে কিন্তু একটা শোরুম আছে বা তোমরা বলতে পারো কারখানা আছে, কারখানার সামনে দিয়ে একটা রাস্তা আছে, সেখানে বেশ কয়েকজন মানুষ গল্প করছে, রাইট, মানুষ বলতে পারি এখানে আছে, কুকুরও আছে কয়েকটা। এগুলো তো আমার সামনে দেখতে পাওয়া যাচ্ছে। ওকে, এবার তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের বাড়ির সামনের পরিবেশটা কত সুন্দর, অর্থাৎ তোমাদের বাড়ির সামনের পরিবেশে কি কি উপাদান রয়েছে। প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে, আমি দেখবো যে কার পরিবেশ কত সুন্দর। ওকে, তো এই যে পরিবেশগুলোর উপাদানগুলোকে দেখতে পাচ্ছি, যেমন এখানে রয়েছে মাটি, গাছ, জল, মাছ, কচুরিপানা, বায়ু, কারখানা, রাস্তা, মানুষ ও কুকুর, এগুলো তো রয়েছে, আরও অনেক কিছু রয়েছে যেগুলো আমি লিখলে বোর্ড ভর্তি হয়ে যাবে, তাই আমি সেগুলোতে যাচ্ছি না। এদের যদি বিহেভিয়ার বা নেচারকে দেখি আমরা, তাহলে দেখতে পাবো কি দেখতে পাবো আমরা, তাহলে দেখতে পাবো যে কিছু কিছু উপাদান এই পরিবেশের মধ্যে বা আমার চোখের সামনে বেশ কিছু উপাদান রয়েছে যেগুলো কিন্তু কি হয়, বৃদ্ধি পায়, যার বৃদ্ধি আছে, অর্থাৎ বড় হয়। আমাদের সামনে যে গাছটি, ক্লাসের সামনে যে গাছটি রয়েছে সেটি কিছুদিন আগে অনেক ছোট ছিল, ধীরে ধীরে আমাদের অন্যান্য স্যাররা এসে জল দেয়, তো গাছটা একটু বড় হয়েছে। তাহলে এদের কি দেখতে পেয়েছি আমি, বৃদ্ধি দেখতে পেয়েছি। আবার বৃদ্ধি কিভাবে হলো এদের, নিশ্চয়ই আমরা জল দিয়েছি বা অন্যান্য নিউট্রিয়েন্টস যেগুলো প্রয়োজন তার সেগুলো দিয়েছি, অর্থাৎ খাবার দিয়েছি, খাবার খেয়েছে বলে সে বড় হয়েছে, তাই না। আবার সেই গাছটিকে দেখবে, সেই গাছটি যে জন্ম হয়েছে সে কিন্তু পাশে থাকা একটা বড় গাছের একটি বীজ পড়ে সেই গাছটি জন্ম হয়েছে। ওকে, তার মানে কি দেখতে পাচ্ছি আমরা, গাছটি কিন্তু জনসংখ্যা বৃদ্ধির একটা প্রবণতা রয়েছে, অর্থাৎ সে তার সংখ্যা বৃদ্ধি করে, অর্থাৎ তার প্রজনন ক্ষমতা রয়েছে, তার প্রজনন ক্ষমতা রয়েছে, এই প্রজনন ক্ষমতার মাধ্যমে সে তার সংখ্যা বৃদ্ধি করছে। এই ছোটো গাছটি কিন্তু কোথা থেকে সৃষ্টি হয়েছে, বড় গাছটি রয়েছিল, সেই বড় গাছটির বীজ পড়ে সে ছোটো গাছটি তৈরি হয়েছে। এবং দেখতে পাবো বড় গাছটি বা আমাদের চারপাশে অনেক সময় আমরা দেখতে পাই সেই গাছগুলো কিন্তু একটা নির্দিষ্ট বয়সে গিয়ে তারপরে অটোমেটিক মরে যায়, যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, অনেক বয়স হয়ে যায় একটি গাছের বা যে কোনো প্রাণীর কথা বলতে পারি, সে কিন্তু তার মৃত্যু হয়। ওকে, এটা আমি শুধু গাছের রেসপেক্টে বললাম, তাছাড়া তো আরও অনেক কিছু রয়েছে, যেমন মাছের ক্ষেত্রেও সেম, মাছও কিন্তু খাবার খায়, মাছেরও বৃদ্ধি হয়েছে, একটা মাছ ছোটো মাছ থেকে একটা ছোটো মাছ বড় হয়, পরবর্তীতে সে একটা মাছ ডিম পাড়ে, ডিম পেড়ে অনেকগুলো মাছ তৈরি হয়। কচুরিপানাও সেম, বায়ুর ক্ষেত্রেও সেম, মাটির ক্ষেত্রে সেম, মাটির ক্ষেত্রে সেম কি, বায়ুর ক্ষেত্রে নিশ্চয়ই সেম নয়, মাটির ক্ষেত্রে সেম হয় কি, মাটি কি খাবার খায়, নিশ্চয়ই খাবার খায় না, তাই মাটির বৃদ্ধিও দেখতে পাওয়া যায় না। 10 দিন আগে আমি এসে এই ক্লাসের সামনে যখন দেখেছিলাম মাটিটা অনেকটা উঁচু ছিল, বৃষ্টি পড়লো, কাল পরশু আমাদের এখানে বৃষ্টি হয়েছে, বৃষ্টি পড়ে দেখলাম অনেকটা মাটি কিন্তু নিচু হয়েছে, যদিও তেমন বেশ বড় চেঞ্জেস আসেনি, মাটিটা বরং নিচু হয়েছে, রাইট। তার মাটির কোনো বৃদ্ধি হয় না, সে নিচু হয়, বরং তার ইরোশন হয় বা ক্ষয় হয়,
অন্যদিকে মাটি, এক জায়গার মাটি ধীরে ধীরে বড় হতে পারে না বা অনেক বেশি মাটি তৈরি করতে পারে না, মাটির প্রজনন ক্ষমতাও নেই, মাটি কোনোদিন মরবেও না, রাইট? তাহলে কিছু কিছু জিনিস দেখতে পাচ্ছি, যেমন গাছ দেখলাম, মাছ দেখলাম, কচুরিপানা দেখলাম, মানুষ দেখলাম, এগুলো কিন্তু কী করতে পারে? খাবার খেতে পারে, বৃদ্ধি করতে পারে, প্রজনন হতে পারে, তারা মৃত্যুও বরণ করে থাকে। তাহলে এদেরকে আমরা কি করব? এদের এই যে এক্সাম্পলগুলো, এই যে উপাদানগুলো বললাম, এগুলোতে তারা পার্টিসিপেট করে, তারা খাবার খায়, বৃদ্ধি পায়, প্রজনন হয়, মৃত্যু হয়। তাই এই সব উপাদানগুলোকে আমরা বলছি, এই সব উপাদানকে আমরা বলছি সজীব উপাদান। কোন উপাদান বলি? সজীব উপাদান। অর্থাৎ পরিবেশের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যারা খাবার খায়, বৃদ্ধি হয়, তাদের ছোট গাছ বড় হয়, তাদের প্রজনন হয়, তারা সংখ্যা বৃদ্ধি করে এবং এক সময় গিয়ে তারা মৃত্যুবরণ করে। ইন শর্টে আমরা যদি বলি, এক কথা যদি আমরা বলি, তাদের প্রাণ রয়েছে, রাইট? কিছু কিছু উপাদান রয়েছে যাদের কি রয়েছে? প্রাণ রয়েছে। আবার কিছু কিছু উপাদান রয়েছে, যেমন আমি মাটির এক্সাম্পল দিয়ে বলেছিলাম, শুধু মাটি নয়, মাটির সঙ্গে দেখো জল, বায়ু, কারখানা, এখানে রাস্তা, এগুলো কি করতে পারে? এগুলো কি খাবার খায়? না বৃদ্ধি হয়, না প্রজনন হয়। তাই এদেরকে আমরা বলবো অজীব উপাদান। কোন উপাদান বলবো? অজীব উপাদান। অর্থাৎ আমাদের পরিবেশে থাকা, এই সুন্দর পরিবেশে থাকা কিছু কিছু উপাদান রয়েছে যারা সজীব, আর কিছু কিছু উপাদান রয়েছে যারা অজীব উপাদান। ওকে, I hope I could make you understand. ওকে, তাহলে এদের কি রয়েছে? অজীব উপাদানগুলোর প্রাণ নেই। এক কথায় এদের প্রাণ নেই। এরা না খাবার খায়, না এদের বৃদ্ধি রয়েছে, না প্রজনন হয়, না এদের মৃত্যু রয়েছে। অন্যদিকে প্রত্যেকটি সজীব উপাদান তারা খাবার খায়, তাদের বৃদ্ধি আছে, তাদের প্রজনন হয়, তাদের সংখ্যা বৃদ্ধি পায় এবং আলটিমেটলি গিয়ে একটা নির্দিষ্ট বয়সে তারা মৃত্যুবরণও করে থাকে। ওকে, এইবার তাহলে আমাদের পরিবেশের যত উপাদান ছিল তাদেরকে আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনা করতে পারি, তাই না? তাদেরকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটি হলো সজীব উপাদান, অন্যটি অজীব জাত উপাদান বা অজীব উপাদান। ক্লিয়ার? এবার সজীব উপাদান যতগুলো রয়েছে, যত সজীব উপাদান রয়েছে, অর্থাৎ এক কথায় বলতে পারি যে যত জীব রয়েছে এই পরিবেশের মধ্যে, তাদেরকে কিন্তু আবার আমরা ফার্দার ডিভিশন করতে পারি। কেমনভাবে? যেমন এখানে দেখো, এই এক্সাম্পলগুলোর মধ্যেই দেখো, গাছ আর এই মাছের মধ্যে যে আমরা কম্প্যারিজন করি, গাছ এবং মাছের মধ্যে যে আমরা কম্প্যারিজন করি, তাহলে একটা জিনিস কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হবে যে গাছ কিন্তু নিজের খাবার নিজেই তৈরি করতে পারে, এর জন্য তাকে অন্য কারোর উপর ডিপেন্ড করতে হয় না। অন্য কারোর উপর ডিপেন্ড করতে হয় না নিশ্চয়ই। তাই আমাদের আবার মাছ কিন্তু নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, সে গাছগুলোকে খায়। অর্থাৎ জলের মধ্যে থাকা শেওলা, কচুরিপানা, তার শেকড় বা বলতে পারে মূল, তাকে কিন্তু খেয়ে বেঁচে থাকে। বা একটা মাছ আর একটা ছোটো মাছকে খেয়ে, বড় মাছ একটা ছোটো মাছকে খেয়ে বেঁচে থাকে, তাই না? তাহলে মাছ নিজের খাবার তৈরি করতে পারে না। মাছ এক জায়গা থেকে, অর্থাৎ নদীর এক কূল থেকে অন্য কূলে যেতেই পারে, গাছ কিন্তু যেতে পারে না, রাইট? তাহলে এর উপর ভিত্তি করে আমরা বলতে পারি আমাদের এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিছু কিছু উপাদান রয়েছে যাদেরকে আমরা প্রাণী বলি। যাদের কি রয়েছে? প্রাণী কাকে বলছি আমরা? তাহলে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারে, অর্থাৎ যাদের চলন রয়েছে এবং যারা অন্য জীবের উপর বা উদ্ভিদের উপর, এক কথায় অন্য জীবের উপর খাবারের জন্য নির্ভর করতে হয়, তাদেরকে আমরা বলছি প্রাণী। ওকে, আবার এক ধরনের প্রাণী জগৎ বলবো অ্যাকচুয়ালি, বা অ্যানিম্যাল কিংডম। আবার অন্যদিকে রয়েছে গাছ বা উদ্ভিদ, তারা নিজের খাবার নিজেরাই তৈরি করে, এর জন্য তাকে কারোর উপর ডিপেন্ড করতে হয় না। তাই এদেরকে আমরা আলাদা ভাগে ভাগ করতে পারি, এদেরকে বলি আমরা উদ্ভিদ জগৎ। জগৎ বানানে খণ্ডত হয়। ওকে, তাহলে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ। আরও এক ধরনের জীব রয়েছে যাদেরকে আমরা মাইক্রো অর্গানিজম বলে থাকি বা অণুজীব। আরেক ধরনের যে জীব রয়েছে আমাদের এই প্রকৃতিতে, সেগুলো হচ্ছে অণুজীব, যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না, ছোট ছোট অর্গানিজমস হয় এগুলো। এদেরকে দেখার জন্য আমাদের অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন। যেমন হলো আমাদের করোনা, আমরা দেখতেই পাচ্ছি না আমাকে করোনা ধরছে না। আরও অনেক ছোট ছোট অণুজীব বা ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো আমাদের জীবনে পজিটিভ প্রভাবও ফেলে, আবার অনেক নেগেটিভ প্রভাবও ফেলে। যেমন আমরা অ্যান্টিবায়োটিক ওষুধ খাই, বায়োটিক
অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ানো কি এক ধরনের ব্যাকটেরিয়া আমাদের বডিতে আমরা প্রবেশ করাই, যাতে খারাপ যে অণুজীবগুলো রয়েছে বা খারাপ ব্যাকটেরিয়া তাদেরকে মেরে ফেলে। যাই হোক, এগুলো সম্বন্ধে তোমরা প্রায় প্রত্যেকেই জানো। তাহলে আমাদের যে প্রাণী জগৎ রয়েছে, সজীব উপাদানগুলো রয়েছে, তাদেরকে আমরা তাদের প্রকৃতি অনুসারে 3টি ভাগে ভাগ করতে পারি। ওকে, এবারে চলে আসছি আমরা পরে। এই যে সজীব উপাদানগুলোর কথা বলেছিলাম আমরা, সজীব উপাদান বা জীবজাত উপাদান, সজীব উপাদান পরিবেশের, এদের মধ্যে যদি দেখি আমরা, আচ্ছা সজীব উপাদান এদিকে থাকলো, এদিকে হলো অজীব উপাদান। তাহলে সজীব উপাদান আর অজীব উপাদান, এদের ডিফারেন্স আমরা ক্লিয়ারলি জেনেছি। নিশ্চয়ই কারো কোনো কনফিউশন নেই সজীব উপাদান এবং অজীব উপাদান কাকে বলে বা তাদের ডিফারেন্স নিয়ে কোনো রকমের কনফিউশন নেই। তাহলে আমরা প্রসিড করছি বা উই আর গোয়িং অ্যাহেড। ওকে, সজীব উপাদানগুলো যদি আমরা দেখি, এই সজীব উপাদানগুলো প্রত্যেকেই কিন্তু, অর্থাৎ এক কথা যদি বলি, প্রত্যেকটি জীব এই পৃথিবীতে বেঁচে থাকা প্রত্যেকটি জীব কিন্তু নিশ্চয়ই খাদ্য, বস্ত্র, বাসস্থান, খাদ্য, বস্ত্র ও বাসস্থান, এই 3টে নিডস, বেসিক নিডস যাকে আমরা বলি, তাছাড়া অন্যান্য নিডস রয়েছে। মানুষের তো নিডসের মানে নিডস বলবো না, চাহিদার শেষ নেই। মূলত 3টে চাহিদা রয়েছে, চাহিদা বলতে পারি নিড বা প্রয়োজন। এই খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই 3টে বস্তুর উপরে বা এই 3টের উপরে 3টি উপাদান কিন্তু বেসিক্যালি আমাদের প্রত্যেকটি জীবের দরকার বেঁচে থাকার জন্য, রাইট? তাহলে এই খাদ্য, বস্ত্র, বাসস্থান ও অন্যান্য যে প্রয়োজনীয় জিনিস রয়েছে যেগুলো বেঁচে থাকার জন্য আমাদের প্রয়োজন, তার জন্য আমাদের আইদার অজীব উপাদানগুলোর উপর নির্ভর করতে হয় অথবা আমাদের অন্য একটি জীবের উপর নির্ভরশীল হতে হয়। মূলত আমরা যদি বাসস্থান ও বস্ত্রের কথা ভাবি, তাহলে সেটা শুধুমাত্র মানুষের জন্যই বেসিক্যালি দরকার। অন্য একটা জীবের কথা যদি আমরা এখানে ধরে নিই, একটা বাঘের কথা যেহেতু বলছিলাম, তাহলে বাঘকে যদি আমরা এখানে ধরে নিই, তাহলে বাঘের কিন্তু বস্ত্রের প্রয়োজন নেই, অর্থাৎ তার বস্ত্র না হলে হবে, কাপড় চোপড় তার দরকার নেই। একটি বাঘের কিন্তু বাসস্থান, অবশ্যই বাসস্থান একটি দরকার, তার একটা প্রাকৃতিক পরিবেশ দরকার, বা বলতে পারি একটা বন্য পরিবেশ তার দরকার, ওয়াইল্ড লাইফ তার প্রয়োজন। তাহলে বাসস্থান এবং খাদ্য কিন্তু ভীষণভাবে প্রয়োজন। তার মধ্যে খাদ্যটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট। কেউকে বেঁচে থাকতে গেলে তাকে খাবার খেতেই হবে, আদারওয়াইজ কোনো জীব কিন্তু বেঁচে থাকতে পারে না। এই খাদ্যের জন্য প্রত্যেকটি জীব দেখবে কিন্তু অন্য জীবের উপর নির্ভরশীল, প্রত্যেকটা জীব অন্য একটি জীবের উপর নির্ভরশীল। কেমন? যেমন মানুষের রেসপেক্টে বলি, মানুষ তার খাবারের জন্য গাছের উপর নির্ভরশীল, মানুষ তার খাবারের জন্য অন্য প্রাণী, অনেকে রয়েছে যারা ননভেজ, অন্য প্রাণীদের মাংস খায়, অন্য প্রাণীদের উপর নির্ভরশীল। তাহলে মানুষ গাছের উপরও নির্ভরশীল, অন্যান্য প্রাণীদের উপর নির্ভরশীল, রাইট? আবার এদের মধ্যে দেখব, অর্থাৎ পৃথিবীর যত জীব রয়েছে তাদের মধ্যে একটি জীব এমন রয়েছে যার কিন্তু খাবারের জন্য অন্য কোনো জীবের উপর নির্ভরশীল হতে হয় না। আমি বলেছিলাম প্রত্যেকটি জীবকে অন্য একটি জীবের উপর নির্ভরশীল হতে হয় বেঁচে থাকার জন্য। মূলত খাদ্যের জন্য অবশ্যই কোনো অন্য একটি জীবের উপর নির্ভরশীল হতেই হয়। তার মধ্যেও কিন্তু গাছ এমন একটি জীব যার কিন্তু অন্য জীবে খাবারের জন্য মূলত অন্য জীবের উপর নির্ভর না করলেও চলে, কারণ সে নিজের খাবার নিজেই তৈরি করতে পারে, অর্থাৎ সে নিজে একজন খাবারের উৎপাদক, সে নিজেই তার নিজের খাবার তৈরি করতে পারে। তাহলে প্রত্যেকটি সবুজ উদ্ভিদ, যত সবুজ উদ্ভিদ আমাদের এই পৃথিবীতে রয়েছে, প্রত্যেকে তারা কিন্তু কী হিসাবে কাজ করে? উৎপাদক হিসেবে কাজ করে, অর্থাৎ তাদের নিজের খাবার তারা নিজেই তৈরি করতে পারে। আচ্ছা দেখে নিই কীভাবে সে তার নিজের খাবার নিজে তৈরি করে। আমরা যেমনটা জানি যে একটি গাছ তার পাতায় সূর্যালোকের উপস্থিতিতে বায়োকেমিক্যাল প্রসেসে সূর্যালোকের উপস্থিতিতে এবং মাটি থেকে জল ও খনিজ পদার্থ নিয়ে এবং বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে সে তার খাবার উৎপাদন করে তার পাতায়, রাইট? এবার সালোক সংশ্লেষ প্রসেসের মাধ্যমে যে সে যখন খাবার তৈরি করছে নিজেরাই, এবং সেই খাবারটা তার দেহের বিভিন্ন অংশে কনজার্ভ করে রাখছে, ফল হিসাবে, ফুল হিসাবে, পাতা হিসাবে, রাইট? এবং সেই খাবারগুলো কিন্তু পরবর্তীতে গিয়ে অন্য প্রাণী, পৃথিবীর যেসব অন্য সকল প্রাণী রয়েছে তারা কিন্তু এই উৎপাদনের উপর বা এই সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল করে। ওকে,
যেমন এই গাছটিকে কে খায় আমরা জানি, মূলত আমাদের ছাগল খায় আমাদের চারপাশে। আমি অন্য কোনো এক্সাম্পল দিচ্ছি না, কারণ সেগুলোর সঙ্গে আমরা ডিরেক্টলি কন্ট্যাক্ট নয়। আমরা জানি যে এই গাছগুলোকে মূলত ছাগল খায়, তাই না? আবার ছাগলকে কে খায়? ছাগলকে বাঘ খায়, বা আমাদের এখানে কিছু মানুষ আছে যারা ননভেজ, সেই মানুষও খায়। আবার ছাগল নিজে কি খায়? এই ঘাস লতা পাতা বা গাছের পাতা খেয়ে বেঁচে থাকে, বা গাছের অন্যান্য অংশ খেয়ে বেঁচে থাকে। তাহলে এই ছাগল ঘাস লতা পাতা খায়, বাঘকে খায়, মানুষকেও খায়। হ্যাঁ, কী কথা বলছেন স্যার, যে ছাগল আবার মানুষকে কখন খায়, ছাগল আবার বাঘকে কখন খায়? ছাগল তো বাঘকে খায় না, বাঘ ছাগলকে খায়, তাই না? তার মানে শুধু বাঘ ছাগলকে খায়, আর ছাগল শুধুমাত্রই পাতাকে খায় বা ঘাস লতা পাতা খায়। আবার মানুষ ছাগলও খান যেমন, তেমন আবার ঘাস লতা পাতাও খায়, বা ঘাস লতা পাতা, গাছের ঘাস লতা পাতা বলি, সেগুলো শাক হিসেবে আমরা খেয়ে থাকি, রাইট? তাহলে দেখো এখানে যে সিস্টেম বা খাদ্য সিস্টেমটা রয়েছে, এই তিনটে প্রাণীর কথা আমি এখানে উল্লেখ করেছি। এই তিনটে প্রাণী কিন্তু খাদক, মূলত নিজেরা নিজের খাবার তৈরি করতে পারে না, তাদেরকে ডিপেন্ড করতে হয় এই উৎপাদক বা গাছের উপরে। উৎপাদক বা গাছের উপরে তাদেরকে নির্ভর করতে হয়, রাইট? তো এই গাছের উপর যখন এই প্রাণীগুলো নির্ভর করছে, প্রত্যেকটি প্রাণী কিন্তু এই গাছের উপর ডিরেক্টলি নির্ভর করে না। তাদের খাবারের যে সিস্টেম বা ফুড সিস্টেম রয়েছে, তাদের মধ্যে কিন্তু অন্তর রয়েছে। দেখো ছাগল শুধুমাত্রই কি খায়? ছাগল শুধুমাত্রই যে খাদকগুলো রয়েছে সেখানে উল্লেখ করা, অর্থাৎ অন্যান্য যে প্রাণী রয়েছে পৃথিবীতে, সেই প্রাণীগুলো যাকে আমরা খাদক হিসেবে বিবেচনা করি, এই খাদকগুলোর মধ্যে কিন্তু অন্তর রয়েছে। এখানে এই এক্সাম্পলটার মাধ্যমে আমরা দেখলাম ছাগল শুধুই ঘাস খায়, আবার বাঘ ছাগলকে খায়, সে কখনো ঘাস খাবে না, সে কখনোই ঘাস খাবে না। ছাগল আবার মানুষকেও খেতে পারে, সে কখনোই বাঘ আবার মানুষকে খেতে পারে। মানুষ আবার কেমন, যেমন ছাগলকেও খেতে পারে, আবার ঘাস লতা পাতাও খেতে পারে, তাই কি না? তাহলে এদের মধ্যে একটা বিস্তর অন্তর কিন্তু আমরা দেখতে পেলাম। সবাই কিন্তু সব সেম ধরনের প্রাণী এই পৃথিবীতে বেঁচে নেই। তাহলে বাঘ কি করে? শুধুমাত্র মাংস খায়। যদি আমরা দেখি ছাগলের মাংস খেতে পারে, সে মানুষের মাংস খেতে পারে, হরিণের মাংস, যত প্রাণী রয়েছে তাকে যদি তুমি তার সামনে নিয়ে যাও, সে কিন্তু খেয়ে নিবে। আবার বাঘের সামনে তুমি যতই ঘাস লতা পাতা রাখো, কচি কচি ঘাস লতা পাতা, সে কিন্তু সেগুলো খাবে না। তাহলে দেখতে পাচ্ছি এদের মধ্যে ফুড সিস্টেম বা বলতে পারি যে খাদ্য শৃঙ্খলা, তার উপর ভিত্তি করে তাদেরকে আমরা তিনটে ডিভিশনে ভাগ করতে পারছি। তাদের মধ্যে যে খাদ্য শৃঙ্খলা, তার উপর ভিত্তি করে তাদেরকে আমরা তিনটে ডিভিশনে ভাগ করতে পারি। কি কি সেই ডিভিশনগুলো? দেখো, প্রথমে রয়েছে আমাদের প্রাথমিক খাদক। একটা ছাগল হলো আমাদের প্রাথমিক খাদক। কিভাবে তাকে আমরা প্রাথমিক খাদক বলছি? প্রাথমিক খাদক বলছি এই কারণে, কারণ সে শুধুমাত্রই উৎপাদকের উপর ডিপেন্ড করে বেঁচে আছে। অর্থাৎ গাছ, যে সবুজ ঘাস লতা পাতা, তার উপর ডিপেন্ড করে উৎপাদক যে খাবারটা তৈরি করে, সে ডিরেক্টলি সেই খাবারগুলোকে খায়, অর্থাৎ ঘাস লতা পাতাকে খায় বা গাছকে খায়। তাহলে প্রাথমিক খাদক বলছি কাকে আমরা? এখানে ছাগলকে। আবার এখানে আমরা অন্য এক্সাম্পল যদি বলি, তাহলে ফড়িং হতে পারে, এটা এখানে হতে পারে গরু, এখানে হতে পারে মোষ, তারা কি প্রাথমিক খাদক। ওকে, তারপরে এই প্রাথমিক খাদককে, এই আমাদের এক্সাম্পলের মধ্যে ছাগলকে আবার কে খায়? বাঘ খায়। তাহলে বাঘ হলো আমাদের এখানে গৌণ খাদক। কেমন ধরনের খাদক? গৌণ খাদক। অর্থাৎ সে শুধুই মাংস খাবে, অন্য প্রাণীকে খাবে, অন্য প্রাণীকে খেয়েই সে বেঁচে থাকে। ওকে, সে হলো গৌণ খাদক। এইবার যদি প্রাথমিক খাদক যাকে আমরা বলছি বাংলায়, তাকে যদি আমরা ইংরেজিতে দেখি, তাকে কিন্তু হার্বিভোরাস বলা হয়। ওকে, আমি ইংলিশটা আর লিখছি না যেহেতু জায়গা নেই এখানে। এবার যারা গৌণ খাদক, যারা শুধুমাত্র মাংস খেয়ে বেঁচে থাকে, শুধুমাত্র মাংস খেয়ে বেঁচে থাকে, অন্য প্রাণীর মাংস খেয়ে বেঁচে থাকে, তাকে আমরা বলছি কার্নিভোরাস ইংলিশে। ওকে, এবং আরেক ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় যাকে আমরা সর্বভোগী বলি। সর্বভোগী, ওরা সব কিছু ভোগ করে। ওরা কারা সেই সর্বভোগী? আমরা সেই সর্বভোগী। ফর ইনস্ট্যান্স, আমরা সেই সর্বভোগী যারা সব খাই। আমরা যেমন গাছের লতা পাতাও খাই, আবার সামনে যদি পাই ছাগলকে খাই, হরিণ পেলে হরিণকে খাই, যদিও আমাদের খাওয়া উচিত নয়। ওকে, ছাগল খাই আমরা, হরিণ পেলে হরিণ খাই, অনেক প্রাণী অনেকে আছে ননভেজ, মাছ খাই, আমরা অনেক খাবার খাই। তাই আমরা যেমন এই গাছকে খাচ্ছি বা উৎপাদককে খাই, ঠিক তেমনি আবার অন্যান্য যে পশু রয়েছে তাদেরকেও খাই। তাই আমাদেরকে সর্বভোগী বলে, এবং আমাদেরকে ইংলিশে বলা হয় ওমনিভোরাস।
আমাদেরকে বলা ওমনিভোরাস বলা হয়। ওকে, আই হোপ ইট ইজ ক্লিয়ার। এবার অজীব যেসব উপাদানগুলো রয়েছে, যেহেতু এখানে লেখা পড়ে গেছে তাই আমি পরের স্লাইডে যাচ্ছি। অজীব উপাদানগুলোকে কিন্তু আমরা এইভাবে ভাগ করতে পারি। অজীব যেসব উপাদানগুলো এখানে দেখাচ্ছিলাম আমি আগের স্লাইডে, দেখো সজীব উপাদান কত ভাগে ভাগ করা হয়। এখানে তো একটা ডিটেলস এক্সপ্লেনেশন আমি দিলাম তাদের ভাগগুলোর। ও না, আরও একটি ভাগ আমাদের বাকি আছে। উৎপাদক নিয়ে আলোচনা করেছি আমরা, খাদক নিয়ে আলোচনা করেছি, এরপরে রয়েছে আমাদের বিয়োজক। অর্থাৎ কোনো মানুষ যখন মারা যাবে বা যে কোনো প্রাণী এত খাবার সিস্টেমের মধ্যে খাবার খেয়ে বড় করলো, নিজের শরীরটাকে হিষ্টপিষ্ট করলো, এসির মধ্যে থাকলো, এত সুন্দর দেহটাকে সে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলো, শেষে গিয়ে যখন মরলো তখন কিন্তু ছোট ছোট কীট উমস যাকে বলি আমরা, কেঁচো, বিভিন্ন ব্যাকটেরিয়া, তারা গিয়ে তার বডিটাকে কুটকুট করে খাবে। আমি মানুষের রেসপেক্টে বাদ দিচ্ছি কারণ শুনতে অনেক খারাপ লাগছে। একটা গাছ যখন মরে যায় বা বলতে পারো যে কেটে ফেলা হয়, তাকে দীর্ঘদিন যদি আমরা মাটিতে ফেলে রাখি তাহলে দেখবো তাকে অনেকগুলো কীট বা অনেকগুলো ব্যাকটেরিয়া এসে কিন্তু খেতে শুরু করেছে। তাই ঠিক আছে, এটা বিশেষ করে আমরা দেখতে পাই কাউডাঙ্কের ক্ষেত্রে, গোবর কোথাও পড়ে থাকে দেখবে সেখানে পোকা গিয়ে কিন্তু কী করছে, খাচ্ছে। ওকে, এটা হবে বিয়োজক। ওকে, তো এই বিয়োজক কি করে, যত উৎপাদক এবং খাদক রয়েছে পৃথিবীর যা কিছু জীব রয়েছে, যত জীব রয়েছে তাদেরকে কি করে মাটিতে বা পরিবেশের নিয়মে, আমরা জানি থার্মোডাইনামিক ল, যে এনার্জি যত আমরা আমাদের বডিতে কনজার্ভ করে রেখেছি সেটা আলটিমেটলি সেই পরিবেশেই কিন্তু কী হবে, বিলীন হয়ে যাবে। দিস ইজ দ্য থার্মোডাইনামিক ল। সেই এনার্জি বা যে খাবারটা আমরা খেয়েছি সেটাকে আবার তো পরিবেশে ফিরিয়ে দিতে হবে। তাহলে পরিবেশে ফিরিয়ে দেওয়ার কাজটা কে করবে, এখানে বিয়োজকটা করবে। এখানে একটা ছবি আমি তোমাদেরকে দিয়েছিলাম, দেখো এখানে এগুলো হচ্ছে বিয়োজক। ওমস, মাশরুম যেমন রয়েছে, এখানে বিভিন্ন ফ্লাই রয়েছে, এখানে ব্যাকটেরিয়াগুলো রয়েছে, এরা হচ্ছে আমাদের বিয়োজক। বিয়োজক দেখো এখানেও লেখাটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। ওকে, এবারে চলে আসছি আমরা অজীবজাত যেসব উপাদান রয়েছে তাদের ভাগ বা ডিভিশনে। ওকে, অজীবজাত যেসব উপাদানগুলো রয়েছে সেদেরকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা জৈব পদার্থ, একটা অজৈব পদার্থ। তো জৈব পদার্থ কোনগুলোকে বলছি, জৈব পদার্থ ডিরেক্টলি রিলেটেড জীবের সঙ্গে। জীবের দেহের কোনো একটি অংশ যখন বিচ্ছিন্ন হয়ে যায় বা তাদের মধ্যে প্রাণের বিনাশ ঘটে, যেমন হলো একটা গাছকে যদি ধরে নিই, গাছ যখন মরে যায় তখন সে কী হলো, একটা জৈব পদার্থ ছিল, সে একটা জীব ছিল এই পরিবেশের, সে যখন মৃত্যুবরণ করছে সে তখন জৈব উপাদান বা জৈব পদার্থে পরিণত হচ্ছে। তার মধ্যে আর প্রাণটি থাকছে না, যে প্রাণের কথা বলছি সে প্রাণ থাকছে না, তাকে আমরা কি বলছি, জৈব পদার্থ বলছি। যেমন গাছের দেহ পড়ে থাকলে সেটা জৈব পদার্থ হলো। গাছের সঙ্গে বলতে পারি ফল, গাছের যে ফল ফুল, গাছের কাউ ডাং যেমন আমরা জৈব সার হিসেবে ব্যবহার করি, কাউ ডাং বা গোবর। ওকে, এরকম অনেক উপাদান রয়েছে যেগুলো আমাদের কিন্তু জৈব পদার্থ। তো জৈব পদার্থ নিশ্চয়ই বুঝতে পেরেছো কি জিনিসটা, যেটা হলো জীবের কোনো একটি দেহ বা দেহ অংশ বিশেষ যখন প্রাণী দেহ থেকে বা জীব দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন আমরা তাকে জৈব পদার্থ বলি, কারণ তার মধ্যে আর প্রাণ থাকে না, তার বৃদ্ধি ঘটে না, তার প্রজনন ক্ষমতা থাকে না, তাই আমরা তাদেরকে জৈব পদার্থের লিস্টে রাখি। ওকে, এবার অজৈব পদার্থ কোনগুলোকে বলছি, এই প্রকৃতির মধ্যে অজৈব পদার্থ অজীব জাতের মধ্যে অজৈব পদার্থ রয়েছে কোনগুলোকে, যেগুলো আমাদের বলি মাটি, জল আর বায়ু, যে তিনটে মেইন ডোমেন, এদের মডিফিকেশনে তো অন্যান্য উপাদানগুলো তৈরি হয়েছে, অজৈব উপাদানগুলো। তাহলে এই মাটি থেকে আমরা ইট তৈরি হয়েছে, সিমেন্ট তৈরি হয়েছে, বলতে পারো মাটি থেকে আমাদের বিভিন্ন বড় বড় অট্টালিকা যাই হোক তৈরি হয়েছে। আবার জল, সেই জলটাই মডিফিকেশন হয়ে নদী, তোমাদের সমুদ্র, হ্রদ এগুলো সৃষ্টি হয়েছে। বায়ুর মডিফিকেশন বলতে পারি বা ক্লাইমেটিক উপাদান যেগুলো বলেছি, বায়ুর মধ্যে থাকা বায়ুর তাপমাত্রা, জল, তারপর বলো বৃষ্টিপাত, সেগুলো সবই হলো অজৈব পদার্থ, যাদের মধ্যে কোনো রকম প্রাণের কোনো কানেক্টিভিটি নেই, এদের সঙ্গে জীবের কানেকশনের কোনো গল্পই নেই, এরা স্বতন্ত্রভাবে প্রকৃতির নিজে তৈরি করেছে। ওকে, তো এই ভিডিওর মাধ্যমে আমরা পরিবেশে যে বিভিন্ন উপাদান ইন ডিটেলসে আলোচনা করেছি। এরপরে আমি তোমাদের প্রথমত যেমন বলেছিলাম যে আমরা পরিবেশের টাইপ নিয়ে আলোচনা করব, কিন্তু আমাদের যেহেতু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই আমি আজকে এখানেই স্থগিত করলাম। ওকে, থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।